বুধবার রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় সার্জিসকে লক্ষ্য করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের একটি পক্ষ ঢাবি সিন্ডিকেট বিরোধী নানান স্লোগান দেয়া শুরু করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, স্লোগানের এক পর্যায়ে ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে তাদের উপর হামলা চালায়। এতে আহত 3 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আহতরা। একটা ছেলে আমাকে এখানে বাড়ি দেয় এবং কামড় দেয়, এরপরে আমি অনুভব করি পিছন থেকে জোরে আমাকে কেউ একটা গৌরী নিচে খার উপরে। আমি ভাবছিলাম যে এরা প্রাইভেট লিগ হবে, কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস। এটা হচ্ছে একটা অপরাধ, তারা অপরাধ করছে, অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে। কিভাবে সম্ভব এটা? তারা এত জোর গলা কোথায় থেকে পাচ্ছে? তুমি ভুল করছো, ভুল স্বীকার করো না, তুমি এটাকে তুমি ঠিক বলে চালিয়ে দিবে, তা তো হবে না। তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এটার বিরুদ্ধে কথা বলার জন্য। আর সন্ধ্যা রাত গভীর রাত পর্যন্ত আমাদের সামাজিক মাধ্যম সরব হয়েছিল একজন নারীর প্রতি অবমাননার কারণে, হয়রানির কারণে, যৌন হয়রানির কারণে আমরা এভাবেই বলবো। সেটা হচ্ছে নারী কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে নসিহত করার চেষ্টা করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস, যেভাবে ধাক্কা টাক্কা দিছে। তো ঘটনার প্রেক্ষাপট কি, কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের পোলাপাইনে হামলা করছে, তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে। আর সার্জিস বলছে যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রেক্ষাপট কি? যে মারছে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের। আসুন ঘটনার প্রেক্ষাপট কি। ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম। আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস। আর এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলেপেলে যারা সার্জিসের অনুসারী। প্রাইভেটের মধ্যে 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে, কারণ ঢাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল, এটা তাদের দাবি। বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ পদবীর লোভে, এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের। তো এর মাঝখানে আপনার এনএসইউর যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিসরা, এমন সময় তার সাথে থাকা 15-20 জন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউর গেটের সামনে যাওয়ার পর 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে, মানে ঢাবি যে সিন্ডিকেট এরা চালায় এটা নিয়ে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল, যারা এই স্লোগান দিচ্ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে, দালাল বলে, যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই, প্রাইভেটের কাউকে পদ দেয় না, যা দিছে চামচা টাইপের পদ। সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো, বিষয়টা কিন্তু এরকম ছিল। এরপর আপনার ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। চোখ বাই চোখ দীক্ষা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট। তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই? তোমার সাথে যেগুলো ছিল ছাত্র। দেখেন এইগুলা পুরানা খেলা,
টোকাই লীগ নাম ছিল এক সময়। তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে, এই কারণে টোকাইদের ভালো করে চিনে। এটা যে যেভাবে নেন, কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো। তো সার্জিস যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে, টোকাই তার ভালো করে চিনা আছে, এই জন্যই সম্ভবত সে চিনা ফেলছে, এরা টোকাই ছিল। এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে একজন নারীর প্রতি অবমাননার কারণে, হয়রানির কারণে, যৌন হয়রানির কারণে আমরা এভাবেই বলবো, সেটা হচ্ছে নারী কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে নসিহত করার চেষ্টা করেছেন রাস্তার একজন মানুষ। তাকে কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে সেই নারী অভিযোগ করেন। পরে সেই ভদ্রলোক যিনি এটা করেছেন তাকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কিন্তু না, এরপর সেই থানায় মানুষ গেলেন, অনেকে একত্র হলেন। আমরা যেটা বলি এখন, এগুলো আমি বিশ্বাস করি এগুলো মব তৈরি করা হলো, এবং অন ক্যামেরা তারা থানার দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে কি করেছেন সেগুলো আমরা দেখলাম, কি বলেছেন, তারা যিনি অভিযুক্ত তার সাথে কি কথা বলেছেন, এবং অভিযুক্ত তার অভিযোগ স্বীকারই করেছেন, তিনি অস্বীকার করেননি, এবং তিনি কত ভালো তা প্রমাণ করার জন্য অত্যন্ত বীভৎস একটা ভাষা ব্যবহার করে বলছেন, আমি তো তাকে এভাবে বলি নাই, আমি তাকে ভালোভাবে বলেছি। সব কিছু দেখা হলো, ঘটল, আমরা পক্ষ বিপক্ষে ডিবেট করতে নেমে গেলাম। এটাই হচ্ছে ইদানিং, কতগুলো চাই বা না চাই আইডিওলজিক্যাল ডিবেট আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা এটার মধ্যে ইনভলভড হয়ে যাব। তবে এই যে দুটো ঘটনা নারীর প্রতি, এবং নারীর প্রতি ঘটা ঘটনা কেন এই মুহূর্তের বাংলাদেশে খুবই সিগনিফিক্যান্ট, কেন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগেরটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আলাদা করে কথা হয়নি, একটা টক শোতে কথা বলেছিলাম দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে। তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন একটা পাড়ার পাশে, ছোট টং দোকান যে বলি সেরকম জায়গায়। সেখানে একজন গিয়ে বাধা দেন, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, হতে হতে এটা এমন পর্যায়ে যায় যে ওই দুই নারী ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছিলেন মারাত্মকভাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নিয়ে মন্তব্য করতে হয়েছিল, পাওয়া যায় ইউটিউবে, যে কেউ সার্চ করে শুনে নিতে পারেন। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন, একটা নারীর উপরে, দুটো নারীর উপরে যে ভয়ঙ্কর ভায়োলেন্স হলো, সেই ফৌজদারি অপরাধের বাইরে প্রকাশ্যে ধূমপানের জেনারেলাইজেশন। এই সমাজে আমরা থাকি, তো আসলে আমরা থাকি, আমাদের সমাজে নারীরা ধূমপান খুব বেশি করেন না, অন্তত আরবান নারীরা। আমাদের কিছু এরিয়া আছে যেখানে গ্রামীণ নারীদের ধূমপানের প্রবণতা আছে, এবং এটা খুব স্বাভাবিক। আমি এমন একটা জায়গায় জন্মেছি, বড় হয়েছি, তার কাছাকাছি চিটাগংয়ের একটা উপজেলার গ্রামীণ অঞ্চলে আমি নিজে দেখেছি স্মোকিংয়ের অভ্যাস নারীদের আছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেটা অ্যাকসেপ্টেড। সো আরবান সোসাইটিতে একটা নারী ধূমপান করবেন প্রকাশ্যে, এটা ঠিক আমাদের অ্যাডজাস্ট করার মতন, আমরা এখনও ঠিক মেনে নিতে পারি না। কিন্তু আমরা যদি গভীরভাবে তলিয়ে দেখি যে একটা পাবলিক প্লেস, যদি এটা পাবলিক প্লেস কিনা এটা নিয়ে ডিবেট আছে, এটা নিয়ে পত্রপত্রিকায় এসছে, আমাদের পাবলিক প্লেস বলে যেখানে ধূমপান নিষিদ্ধ আছে, এই ধরনের চায়ের দোকান সেটার মধ্যে পড়েও না, সেই রকম আলাপও আছে। আমি সেই আলাপ সরিয়ে রেখেই বলছি, মানে ধূমপান অত্যন্ত ক্ষতিকর একটা অভ্যাস, এটা বিভৎস ক্ষতিকর। যারা ধূমপায়ী আছেন তারা আরেকটু ঘাঁটাঘাঁটি করবেন আপনারা আপনাদের কত ক্ষতি করছেন সেটা বোঝার জন্য। সো এটা উভয়ের জন্য ক্ষতিকর, এবং পাবলিক প্লেস বা কোনো খোলা জায়গায় এটা নারী পুরুষ উভয়ের জন্যই সমান। এটা যদি অনৈতিক বলি, অপরাধ বলি, সমান সেটা। কিন্তু আমাদের সমাজ তো আসলে নারীদের প্রতি এই স্বাভাবিক দৃষ্টিটা দেবে না। আমরা পুরুষতান্ত্রিক শুধু না, আমাদের সমাজে নারী বিদ্বেষ আছে, মিসোজিনি আছে, ফলে নারী বেশি সাফার করবেন, এটা আমরা ধরতে পারি। কিন্তু একটা রাষ্ট্রর কাজ হচ্ছে এই আলাপগুলো, যে আমাদের এই যে সামাজিক নর্ম আছে, এই নর্মগুলো নিয়ে আলাপ সমাজে হতে পারে, ডিবেট হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু কোনো মানুষের, কোনো নাগরিকের অধিকার তিনি যখন নেন, সেটা যখন আরেকজনের সাথে কনফ্লিক্ট করে না, তার নাগরিক অধিকার নষ্ট করে না। প্রকাশ্যে ধূমপান নিয়ে কথা আসতে পারে, কিন্তু আসলে পুরুষদেরকে এই যে ভদ্রলোক প্রথম প্রতিবাদ করতে শুরু করেছিলেন, আমরা ধরে নিতে পারি যে তিনি, ধরে না নিশ্চিতভাবে বলতে পারে, তিনি হেঁটে হেঁটে এই টং দোকানে সিগারেট খাওয়া পুরুষদেরকে উনি বাধা দেন না, এটা আমরা খুব ভালো জানি। সো এখানেও একটা বৈষম্যের ব্যাপার আছে, এটুকু আমাদের বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এই সমাজে বাস করলেই হয়। সো নারী একজন ধূমপান করেছে, তার জন্য
এই বিভৎস কায়দায় তাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এবং যিনি করেছেন মূলত নেতৃত্ব যিনি দিয়েছেন তার ছবি সহ সব কিছু আছে। তার বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি, আবার কথাও না। আর ব্যবস্থা যদি কিছুটা নিয়েও থাকতো, যেমন এই ক্ষেত্রে হয়েছে, খুব বেশি লাভ হতো না, সেটাও আসবো। কিন্তু রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে, মানে একটা সরকার, সে যে সরকার এটা প্রমাণ করতে হয় সে তার আইন প্রয়োগের মাধ্যমে। একটা ফৌজদারি অপরাধ, একটা স্মোকিংয়ের জন্য জরিমানা আছে, এটা কোনো ফৌজদারি অপরাধ না, সর্বোচ্চ আমাদের আইনেও যদি ধরে নিই প্রকাশ্যে ধূমপান, তার জন্য যে ফৌজদারি অপরাধ হয়েছে সেটা নিয়ে রাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না, সরকার পারে না, কিন্তু থাকলো। গতকাল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু যে জিনিসটা আসলে আরেকটা নতুন ডাইমেনশন তৈরি করেছে, এটাই দরকার ছিল। এবং অনেকে ফেসবুকে লিখছেন, হুইচ ইজ রাইট, প্রয়োজনীয় ফুটেজ পাওয়া কিন্তু হয়ে গেছে, আসলেই হয়ে গেছে। এবং অনেকে যারা করার তারা এগুলো নিয়ে অলরেডি কথা বলতে শুরু করেছেন, ভারতীয় মিডিয়া যারা বলেন বলতে শুরু করে দিয়েছেন। সেটা হলো পুলিশ গ্রেফতার করেছে কাউকে। তাত্ত্বিকভাবে বলছি এই গ্রেফতারটা ঠিক না, তর্কের খাতিরে বলছি, কিন্তু এই পুলিশ তো শেখ হাসিনার পুলিশ না, এখন শেখ হাসিনা নেই এবং পুলিশ শেখ হাসিনার কথা শুনে কাজ করবে, এটা হবার কথা না। তারপরে ধরে নিলাম কেউ এরকম করলো, ধরে নিলাম। আমাদের তো একটা বিচার বিভাগ আছে, এই আসামি 24 ঘন্টার মধ্যে আদালতে যাবে, তার বিরুদ্ধে মামলা হবে, তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা আদালত ডিসাইড করবে। সুতরাং এই যাবতীয় ব্যবস্থাটার প্রতি অনাস্থা দেখিয়ে একটা মব তৈরি হলো থানায়, এবং তারা সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করতে শুরু করলেন। এটা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বহু থানায় হয়েছে, কিন্তু 6-7 মাস পরে এসে এই ঘটনাগুলো হওয়া সরকারের অস্তিত্বহীনতাকে প্রমাণ করে। সরকারের তো উচিত ছিল, পুলিশের তো উচিত ছিল প্রয়োজনে সেনাবাহিনী ডেকে সেখানে যাতে মব তৈরি হতে না পারে সেই ব্যবস্থা করা। কারো যদি কোনো বক্তব্য থাকে তারা লয়ার ঠিক করবেন, পরের দিন যখন আদালতে তাকে তোলা হবে তার জামিনের জন্য বা এই মামলাই তারা উইথড্র করা চাইতে পারতেন, সেটার জন্য আইনি পথে তাদেরকে যেতে হতো। কিন্তু না, মব গেল। এবং যে ধরনের মব আসলে ভারত দেখতে চায় সেটাই হলো এখানে। অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখতে মনে হয়েছে যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের যে ধরনের লুক আছে সেই ধরনের লুকের মানুষ। এই লুকের সমস্যা নেই, প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা ইসলাম যেভাবে তাদের লুক তৈরি করতে, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পাজামা, যে ধরনের এক ধরনের পোশাকের কথা বলা হয়, ইটস ফাইন। কিন্তু এখানে যখন গেলেন তখন এই পোশাকের মানুষ গেলেন, এবং এটাই এই ন্যারেটিভটা তৈরি করার জন্য চাওয়া হচ্ছিল। অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, এবং সরকার বাধা না দেয়া। আমি এই জিনিসটাও আসলে বলতে চাই, আমি গতকাল গুলশানের ঘটনার পর থেকে আমার খুবই মনে হয় সরকারের একটা অংশ এই ষড়যন্ত্রর সাথে জড়িত হয়ে পড়ছে। তাহলে ঘটনাটা কি? গোড়ায় ফিরে যাব। বাংলাদেশের আসলে বিপদটা যে জায়গা থেকে আসতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। এই আলাপ ভারত প্রথম দিন থেকে করছে। ডক্টর ইউনুস মূলত তাদের পেট্রোনাইজড মানুষ। ইনফ্যাক্ট ডক্টর ইউনুস না হলে এই ন্যারেটিভ বহুদিন আগে তারা এস্টাবলিশ করে শেষ করে ফেলতে পারতো আমাদের সরকারকে, কিন্তু পেরে ওঠেনি তার মতো একটা বিরাট ব্যক্তিত্ব আমাদের উপরে থাকা, যার অন্তত জঙ্গি ট্যাগ লাগানো সোজা না। কিন্তু সেই চেষ্টা চলছে, এবং একটার পর একটা অনেকগুলো ঘটনাকে আমরা যদি সাজাই তাহলে দেখব এটা পরিকল্পিত। একটা জঙ্গিবাদী দেশে যাটাকে জঙ্গিবাদী দেশ বলতে চায়, সেই দেশে নারীরা প্রধান বা প্রথম আক্রমণের শিকার হন। আমরা দেখব নারীরা আক্রমণের শিকার হয়েছেন। নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেত্রী দোকান উদ্বোধন করতে পারবে না, নারীরা এখন ওড়না কিভাবে পড়তে হবে, বা তিনি প্রকাশ্যে যদি ধূমপান করেন এটা সঠিক কাজ না, কিন্তু পুরুষ সমস্যায় না পড়লেও নারীকে সমস্যায় পড়তে হবে। এই আলাপগুলো আসলে মাঠে ছাড়া হলো। সুতরাং নারীদের প্রতি এরকম একটা হোস্টাইল মেন্টালিটি দেখা যাচ্ছে, এবং করছে কারা? অ্যাপারেন্টলি ধর্মীয় যে লেবাস, ধর্মীয় যে আউটলুক, প্র্যাকটিসিং মুসলিমের যে আউটলুক, সেই আউটলুকের মানুষজন। এই ন্যারেটিভটাই আসলে চাওয়া হয়েছিল। একই সাথে কালো পতাকা, শেখ হাসিনার পতনের পর কালেমা লেখা কালো পতাকায় ঢাকা শহর বহু জায়গায় দেখা গিয়েছিল। 32 নম্বর ভাঙার সময় পতাকা দেখা গেছে কালেমা লেখা। এরকম নানান রকম ন্যারেটিভ আছে। মাজার ভাঙা হচ্ছে, এটা নারীর প্রতি না হয়ে থাকলেও এটাও ইসলামিস্ট এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজম তারা যেটা বলেন তার ন্যারেটিভকে স্ট্রেংথেন করতে সাহায্য করে। সুতরাং এটা পরিকল্পিত। যারা গেছেন আমি মনে করি এই পরিকল্পনার পার্ট হয়ে গেছেন, আমি বিশ্বাস করি। না হয় এই সময় অন্তত এই ঘটনাগুলো ঘটার কোনো কারণ ছিল না। একটা ভুল যদি কোনো জায়গা থেকে হয়েও থাকে সেটার জন্য কতগুলো স্টেটের আইনের কতগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো দিয়েই এই সব কিছু করা যেত। কিন্তু না, বাংলাদেশে কোনো শাসন কাজ করছে না, প্রশাসন কাজ করছে না। থানায় গিয়ে মব
কথ্য ভাষায় কেউ কেউ এভাবে বলেন তৌহিদি জনতা, এটা ডেরোগেটরি হয়ে গেছে। তৌহিদি জনতা খুবই বিশ্বাসের একটা গভীর জায়গার ব্যাপার, কিন্তু এই নাম দিয়ে এখন নানান জায়গায় নানান কাজ করা হচ্ছে, কাণ্ড ঘটানো হচ্ছে, যেগুলো আদতে মানুষের জন্য সমস্যা তৈরি করছে, রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশ চলবে আইন এবং বিধিবিধানের মাধ্যমে। কারো পছন্দ না হতে পারে কোনো আইন, যদি পছন্দ না হয় সেই আইন পরিবর্তনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন যে এই আইন যোগ করতে হবে, এর মধ্যে ওড়না এভাবে পড়তে হবে, এরকম একটা আইন লাগবে, অথবা হিজাব পড়তে হবে মুসলিম মেয়েদের, বা নেকাব করতে হবে, আইন বানানোর জন্য কেউ চাপ তৈরি চাইলেও করতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত সেই আইন না হচ্ছে, সেই আইন কেউ না ভাঙছে, এমনকি আইন যদি কেউ ভাঙেও সেটাকে দেখার দায়িত্ব জনগণের না, সেটা দেখার দায়িত্ব আবারও সরকার এবং রাষ্ট্রের। এই কয়েকটা বেসিক জিনিস আসলে বুঝতে পারতে হবে। আর কারো যদি মনে হয় পুরোপুরি তাদের চিন্তা মতো যে মানুষগুলো চলবে না, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলে আসলে তাদের এই রাষ্ট্রে বসবাস করা কঠিন হবে। তাদেরকে উচিত হবে তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করে ফেলা। কেউ খেলাফতের কথা বলছেন না, তারা এরকম একটা রাষ্ট্র, তখন তো এই গণতান্ত্রিক ব্যবস্থায় তো আর সেটা হবে না। তাদের উচিত হবে, অনেক জায়গায় হয়েছে, তারা ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে, তারা বিপ্লব করে তাদের পছন্দের একটা রাষ্ট্র তৈরি করে নিতে হবে। তারপর সেটা তাদের মতো করে তারা কি আইন কানুন বানাবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হয়, যতদিন পর্যন্ত এটা গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, ততদিন পর্যন্ত এগুলো তাদের অ্যাকসেপ্ট করতেই হবে। এটাই একটা রাষ্ট্র, এটাই হলো রাষ্ট্র সম্পর্কে বোঝাবুঝি। এই রাষ্ট্র যেভাবে চলছে, যে আইন আছে, সবকিছু আমারও পছন্দ না।